প্রিয় ভাই ও আপুরা, আজকের ভিডিও ক্লাসে আমরা রসায়নের সাথে বিজ্ঞানের যে অন্যান্য শাখাগুলো রয়েছে অর্থাৎ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত কিংবা পরিবেশ বিজ্ঞান বা ভূতত্ত্ব ইত্যাদি নিয়ে যে সম্পর্কগুলো তা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো যেমন রসায়নের উপর নির্ভরশীল, তেমনি রসায়নও অন্যান্য শাখাগুলোর উপরে নির্ভরশীল। তাহলে প্রথমেই চলে আসছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি যে উদ্ভিদ সূর্য থেকে আলো এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার ক্লোরোফিলের সাহায্যে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। এই গ্লুকোজ উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূল থেকে পানি শোষণ করে, যেটা একটু আগে বলছিলাম ভাইয়া, এবং উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এই সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। এখন শুধুমাত্র এই সালোক সংশ্লেষণ নয়, বরং প্রস্বেদন, শ্বসন সহ উদ্ভিদের অন্যান্য যে সকল শারীরবৃত্তীয় কার্যাবলী রয়েছে সেই সবগুলোর সাথে আমাদের রসায়নের সম্পর্ক রয়েছে। তাহলে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র এই উদ্ভিদের ক্ষেত্রেই নয়, বরং আমাদের যে সকল শারীরবৃত্তীয় কর্মকাণ্ড চলে অর্থাৎ মানুষ সহ অন্যান্য প্রাণীদের দেহে সব কিছুর সাথে রসায়নের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেমন আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন সারা দেহে সঞ্চালিত হয়, এবং হৃৎপিণ্ড থেকে এই রক্তটা আমাদের সারা দেহে সঞ্চালিত হচ্ছে। আমাদের ফুসফুসের কিছু শারীরবৃত্তীয় কাজ রয়েছে, বা আমাদের কিডনি বা বৃক্কের কিছু শারীরবৃত্তীয় কাজ রয়েছে। সে কি করছে? আমরা যে পানি পান করছি বা অন্যান্য খাদ্যদ্রব্যের যে সকল তরল উপাদান রয়েছে সেখান থেকে তাকে ফিল্টার করে মূত্র সৃষ্টি করছে এবং সেটা দেহের বাইরে নিষ্কাশন করছে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি। আমি গত ভিডিও ক্লাসগুলোতে বলে এসেছিলাম যে আমরা যে শর্করা, কার্বোহাইড্রেট, ওদিকে প্রোটিন বা আমিষ আর ফ্যাট বা চর্বি গ্রহণ করি, দেহের কোষগুলো সরাসরি তাদেরকে গ্রহণ করতে পারে না। তাহলে সরাসরি যেহেতু গ্রহণ করতে পারছে না, এদেরকে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র সরল অংশে ভেঙে নিচ্ছে। অর্থাৎ কার্বোহাইড্রেটকে গ্লুকোজ, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি আকৃতিতে দেহের কোষগুলো গ্রহণ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীববিজ্ঞানের সাথে রসায়নের অন্যতম একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরপরেই চলে আসছে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানে আলোচ্য বিষয়ের মধ্যে চুম্বক, বিদ্যুৎ বা বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি রয়েছে, এবং বিদ্যুতের জন্য যে ব্যাটারিটা ব্যবহার তা কিন্তু রসায়নেরই অবদান। এবং এই যে গ্যালভানিক কোষ বা ড্রাই সেল, এই কোষগুলো বা এই ব্যাটারিগুলোর মাধ্যমে আমরা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি। এছাড়া তেল, গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। এই জিনিসগুলোতে থেকেই আমরা বুঝতে পারছি কি পদার্থবিজ্ঞানের সাথেও রসায়নের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর যে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, এই বিদ্যুৎটা কি আমরা সচরাচর দেখছি যে তামার তার দিয়ে পরিবাহিত হচ্ছে। এই তামাটা কি রসায়নের একটা উপাদান। এরপরে ওই বৈদ্যুতিক তারে তামার বাইরে যে প্লাস্টিক বা রাবারের আবরণটা থাকে সেটা কি এক ধরনের পলিমারের আবরণ, সেটাও কেমিস্ট্রিরই অংশ। তাহলে আমরা দেখলাম যে কেমিস্ট্রির সাথে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানেরও একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরপরেই চলে আসছে গণিতের সাথে রসায়নের সম্পর্ক। গণিতের বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা রসায়নের বিভিন্ন তত্ত্বের এবং হিসাব নিকাশ করে থাকি। যেমন তোমাদেরকে যদি আমি উদাহরণস্বরূপ বলি যে তুমি একটা কেমিস্ট্রি ল্যাবে কিভাবে কাজ করবে, একটা রসায়ন পরীক্ষাগারে তুমি কিভাবে কাজ করবে, তোমাকে ধরো খাবার লবণ বানাতে বলা হলো, বা কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন গ্যাস উৎপাদন করতে বলা হলো অন্য কোনো একটা যৌগ থেকে। এক্ষেত্রে তোমাকে জানতে হবে যে কোন পদার্থের সাথে কোন পদার্থ কি অনুপাতে বা কি পরিমাণে মেশালে তুমি একটা নির্দিষ্ট আয়তন বা নির্দিষ্ট ভরের নতুন উপাদানটি প্রস্তুত করতে পারবে। শুধুমাত্র কেমিস্ট্রি ল্যাবরেটরিতেই নয়, বরং বড় বড় ইন্ডাস্ট্রিতে, ধরো একটি বিস্কুট বা একটি কেকের কারখানায়, সেখানে
তোমাকে অনেক বড় পরিসরে এই জিনিসগুলো উৎপাদন করতে হয় এবং তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি আটা, চিনি বা ময়দা বা অন্যান্য যে সকল কালার বা অ্যাডিটিভ রয়েছে সেগুলো কি কি অনুপাতে দিলে তুমি পারফেক্ট শেপের বিস্কুটটি পাবে। অর্থাৎ আমরা যে বিস্কিট বা কেকগুলো উৎপাদন করে থাকি বা অন্যান্য যে সকল কোমল পানীয় রয়েছে বা বড় বড় ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন স্টিল শিল্পের ইন্ডাস্ট্রি বা সিমেন্ট শিল্পের ইন্ডাস্ট্রিগুলোতে তুমি যদি হিসাব নিকাশ না করে অর্থাৎ পারফেক্টলি ক্যালকুলেশনগুলো না করে এই জিনিসগুলো বা এই উপাদানগুলো সেখানে দাও, তাহলে কি হবে, তোমার যেই পদার্থটা পারফেক্টলি তৈরি করার কথা ছিল সেটা কি তুমি সেইভাবে আর পাচ্ছ না। ওকে, তার মানে এই ক্যালকুলেশন, এই যে ম্যাথমেটিক্যাল যে বিভিন্ন ধরনের ফাংশন আছে বা বিভিন্ন সূত্র আছে, এগুলো ব্যবহার করে আমরা বড় বা ছোট বা মাঝারি যে কোনো পরিসরে রসায়ন সংক্রান্ত বা রাসায়নিক উপাদানগুলো প্রস্তুত করতে পারি এবং এই হিসাব নিকাশগুলো আমাদের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসছি রসায়ন পাঠের গুরুত্বে। রসায়ন পাঠের গুরুত্বে একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত সব সময় রসায়ন আমাদের সাথে লেগে আছে। কিভাবে একটু খেয়াল করো, আমরা সকালবেলা উঠে ওয়াশরুমে গিয়ে এই যে টুথপেস্ট ব্যবহার করে যে দাঁত মাজি, তোমরা কি জানো এই টুথপেস্টের উপাদানে কি কি আছে? টুথপেস্টে পানি ছাড়াও সরবিটল, হাইড্রেটেড সিলিকা, পটাশিয়াম সাইট্রেট, সোডিয়াম লরাইল সালফেট, বিভিন্ন ফ্লেভার বা সেলুলোজ গাম বা ট্রাইসোডিয়াম ফসফেট ইত্যাদি অসংখ্য উপাদান রয়েছে যেগুলো কি কেমিস্ট্রির অংশ। আবার ধরো চলে আসলাম এবার আমরা চা বিস্কিটে, আমরা ব্রাশ করে এসে ফ্রেশ হয়ে এবার চা নাস্তা করব। তাহলে এই বিস্কিটে কি কি উপাদান আছে বা এই বিস্কুটে কি কি উপাদান আছে? এখানে থাকে স্যাচুরেটেড ফ্যাট, তারপরে থাকে সোডিয়াম, পটাশিয়াম, কোলেস্টেরল, তারপরে এখানে কার্বোহাইড্রেট থাকে, বিভিন্ন ফাইবার থাকে, সুগার থাকে, এছাড়া প্রোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে হচ্ছে এই বিস্কুটের উপাদানে। আর চায়ের উপাদানে কি থাকে? চায়ের উপাদানে থাকে সোডিয়াম, পটাশিয়াম এবং অল্প কিছু পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন আর ক্যাফেইন। প্রোটিনের পরিমাণটা খুবই কম, ক্যাফেইনের পরিমাণটা এখানে সবচেয়ে বেশি, কারণ আমাদের এই ক্যাফেইনটা কি করে, আমাদের মস্তিষ্ককে সতেজ রাখে, মস্তিষ্ককে জাগ্রত করে রাখে, তোমার ক্লান্তি এবং অবসাদকে দূর করে। শুধুমাত্র এই চা এবং বিস্কিটের কথাই নয়, বরং এখানে তুমি এই চা বা বিস্কিট, এই চাটা কি একটা কাচের কাপে অথবা একটা সিরামিকের মগে খেতে পারো। তোমরা কি জানো কাচের উপাদান কি? কাচের উপাদানে সিলিকা ব্যবহার করা হয়, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়ে থাকে। আবার আমরা যেই সিরামিকের কথা বলছি, এই সিরামিকের ব্যবহারে কি কি পদার্থ ব্যবহার করা হয়? এখানে কাদামাটি বা ক্লে, সিলিকা, ফেল্ডস্পার, আবার কিছু বড় বড় যৌগ যেমন কাউলিনাইট বা মেটাকাউলিনাইট অথবা মিউলাইট ধরনের কিছু যৌগ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো, তুমি মাত্র ব্রাশ করে ফ্রেশ হয়ে শুধুমাত্র চা বিস্কুট খাচ্ছ, তাতেই কেমিস্ট্রির কতগুলো উপাদান আমাদের জীবনে চলে আসলো। এরপরে তুমি যদি ওয়াশরুমে যাও তাহলে টয়লেটে গিয়ে দেখতে পাবে সেখানে নোংরা টয়লেট, এবং এই টয়লেটটা কিভাবে পরিষ্কার করা হয়ে থাকে। এই যে তুমি ঝকঝকে তকতকে টয়লেটগুলো ব্যবহার করো, এই টয়লেট ক্লিনারগুলো এখানে ব্যবহার করা হয়। এবং তোমরা কি জানো এই টয়লেট ক্লিনারের উপাদানগুলো কি? টয়লেট ক্লিনারের উপাদান হিসেবে ব্লিচিং এজেন্ট, বিভিন্ন ডিটারজেন্ট এবং সোডিয়াম হাইড্রক্সাইড মানে গাঢ় ক্ষার ব্যবহার করা হয়। তাহলে তুমি কি ওয়াশরুমে গিয়ে বা টয়লেটে গিয়ে এই নোংরা টয়লেটটা আর দেখছো না? কারণ কি? কারণ টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করা হয়েছে এবং টয়লেট ক্লিনারে রয়েছে এ সকল রাসায়নিক উপাদান। এরপরে ধরো চলে আসছি সাবান শ্যাম্পুর দিকে। তো সাবান শ্যাম্পুতে কি কি ধরনের উপাদান থাকে? তোমরা যদি খেয়াল করো, আমরা যে সাবানগুলো ব্যবহার করি তার মধ্যে অনেক ধরনের উপাদান থাকে, যেমন স্টিয়ারিক অ্যাসিড থাকে, সোডিয়াম পালমিটেট থাকে, লরিক অ্যাসিড থাকে অথবা সোডিয়াম স্টিয়ারেট থাকে, বিভিন্ন ধরনের অ্যাডিটিভ থাকে, টাইটেনিয়াম ডাইঅক্সাইড থাকতে পারে, সেখানে সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, বিভিন্ন ফ্রেগ্রেন্স থাকে। ওকে, তো এই জিনিসগুলো সব কি রাসায়নিক উপাদান। এরপরে যদি শ্যাম্পুতে চলে আসো, সেখানেও তুমি কি দেখতে পাবে? রাসায়নিক উপাদান রয়েছে। কিছু নাম বলবো: সোডিয়াম বেনজোয়েট, গ্লিসারিন, ডাইসোডিয়াম ইডিটিএ এ ধরনের উপাদান, লরাইল গ্লুকোসাইড ইত্যাদি অসংখ্য উপাদান, সোডিয়াম হাইড্রোক্সাইড, বিএইচটি এগুলো থাকে। এরপরে তুমি শাওয়ার নিয়ে আসার পরে বা গোসল করে আসার পরে যে লোশনটা ব্যবহার করো, সেখানে কি থাকে? সেখানে পানির পাশাপাশি গ্লিসারিন, স্টিয়ারিক অ্যাসিড ইত্যাদি উপাদান থাকে।
এরপরে তুমি স্কুলে গেলে, স্কুলে যাওয়ার পরে দেখলে তোমাদের টিচার চক দিয়ে বোর্ডে লিখছেন। এই চকে কি কি উপাদান থাকে তোমরা কি জানো? এই চকে থাকে ক্যালসিয়াম কার্বনেট এবং তার পাশাপাশি অল্প পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন বা মার্বেল অংশ থাকতে পারে। এরপরে তিনি যে বোর্ডটাতে লিখছিলেন ওই বোর্ডটাও কি সিমেন্ট দিয়ে পাকা করে দেয়া একটা বোর্ড, তার উপরে কালো রং দিয়ে দেয়া। সেই বোর্ডের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। এই সিমেন্ট কি, সিমেন্ট যে সকল উপাদান ব্যবহৃত হয় সেগুলোও কি আমাদের রসায়নের উপাদান। যেমন সিমেন্ট শিল্পে আমরা মূলত কি কি অংশ ব্যবহার করে থাকি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকা ইত্যাদি। এবার চলে আসছে জমিকে উর্বর করার জন্য যে সকল সার ব্যবহার করা হয়ে থাকে। এই সারের কথা আমরা গত ক্লাসে অনেক আলোচনা করে এসেছিলাম, এগুলো নিয়ে আর খুব একটা বলছি না। তারপরেও আমরা খেতে যে সকল ফসল নষ্ট করে পোকামাকড়গুলো, সেই পোকামাকড় যাতে ক্ষেতের ফসলগুলোকে নষ্ট করতে না পারে সেখানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহারটা কিন্তু আমাদের পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাহলে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যেহেতু অনেক রাসায়নিক উপাদান থাকছে, আমাদেরকে খেয়াল করতে হবে যাতে ক্ষতিকর উপাদানগুলো কখনোই পরিবেশ বা স্বাস্থ্যের সংস্পর্শে না আসে। এরপরেই চলে আসছে বিভিন্ন প্যাকেটজাত বা ফ্রোজেন খাদ্য, এবং এই খাদ্যগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় প্রিজারভেটিভ। এখন এই যে প্রিজারভেটিভটা তুমি দেখছো, এই ধরনের কৃত্রিম এবং প্রাকৃতিক কিছু প্রিজারভেটিভ রয়েছে। প্রিজারভেটিভ হিসাবে আমাদের বহুল পরিচিত হচ্ছে ভিনেগার। এছাড়াও এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বংশবৃদ্ধি প্রতিরোধ করার জন্য কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ ব্যবহার করা হয়ে থাকে। তাদের মধ্যে সরবিক অ্যাসিড, ইডিটিএ, ক্যালসিয়াম প্রোপানয়েড, তারপরে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম বেনজয়েট ইত্যাদি ব্যবহার হয়ে থাকে প্রিজারভেটিভ হিসাবে। বিভিন্ন কৌটাজাতকৃত খাদ্যের মধ্যেও আমরা এই প্রিজারভেটিভটা দেখতে পাবো। এরপরে ঔষধে আর আলাদা করে বলছি না যে এখানে কি কি রাসায়নিক উপাদান থাকতে কি কি আমাদের রাসায়নিক উপাদানগুলো থাকতে পারে, কারণ আমরা যত নাপা হতে শুরু করে, প্যারাসিটামল হতে শুরু করে যত বড় বড় ওষুধ বা ইনজেকশন নিয়ে থাকি সবগুলোই কি কেমিক্যাল কম্পাউন্ডস। এখানে বিভিন্ন কম্পোজিশনে আমাদের কেমিক্যালগুলো থাকে। বিভিন্ন রাসায়নিক বর্জ্য, শিল্প কারখানা, যানবাহন এবং মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে আমরা রাসায়নিক বর্জ্যটা পাই। এই রাসায়নিক বর্জ্যটা কেন রসায়ন পাঠের গুরুত্বে এই জিনিসটা আসছে? আসলে এই শিল্প কলকারখানা, যানবাহন বা মানুষের ব্যবহার করা সামগ্রী থেকে সৃষ্ট যে রাসায়নিক বর্জ্যগুলো, সেগুলো যদি তুমি ভালোভাবে কি করতে না পারো, ভালোভাবে যদি এই বর্জ্যগুলোকে আমরা নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলতে না পারি বা এই সেফ ডিসপোজাল, নিরাপদভাবে পরিত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। এবং দেখো তুমি এই রাসায়নিক বর্জ্যগুলোতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, বিভিন্ন ভারী ধাতু থাকতে পারে যেমন আর্সেনিক, লেড, কোবাল্ট, পারদ ইত্যাদি থাকে। এগুলো কি করে? এগুলো বিভিন্ন রকম ক্ষতি সাধন করে। এবং তুমি যখন এই পদার্থগুলো যখন বাতাসে আসছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের পদার্থ বা গ্যাসের ফলে গ্রিন হাউস ইফেক্ট ঘটে, আর তোমার ব্যবহার করা এই সকল বর্জ্য যখন বৃষ্টির পানি দিয়ে ধুয়ে পুকুর, নদী বা খালবিলে পড়ে, তখন সেই পানিটাকেও দূষিত করে তারা। তাহলে তুমি বুঝতে পারলে রসায়ন যেমন একদিকে অনেক প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিস আবিষ্কার করছে, তেমনি তার অযৌক্তিক এবং অবিবেচকের মতন ব্যবহারও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এখনও অনেক রোগের ঔষধ আবিষ্কার হয়নি, আরও রসায়ন অধ্যয়ন এবং গবেষণার মাধ্যমে সেসব ওষুধ আবিষ্কারের চেষ্টা করা কিন্তু এখন তোমাদেরই দায়িত্ব। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা মানব কল্যাণে রসায়নকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, এবং একই সাথে আমাদেরকে বুঝতে হবে পরিবেশের এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি বা অন্যান্য প্রাণীর স্বাস্থ্যের ক্ষতির জন্য কোন কোন পদার্থগুলো দায়ী, এবং সেগুলো কিভাবে আমরা কম পরিমাণে ব্যবহার করতে পারি বা কম পরিমাণে পরিবেশে পরিত্যাগ করতে পারি, সেই সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। তাহলে আজকের ভিডিও ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা রসায়নে কিভাবে গবেষণা প্রক্রিয়া রয়েছে, কিভাবে সেই ধাপগুলো, কিভাবে ল্যাবরেটরি ব্যবহারে আমাদেরকে সক্ষম হতে হবে, কিভাবে আমরা ভালোভাবে ল্যাবরেটরিতে নিরাপদভাবে নিজেদেরকে রাখতে পারবো, এই ধরনের টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।